সামাজিক মাধ্যম ব্যবহার করে মব তৈরির অভিযোগ বিএনপির। দলগুলোকে বিরত থাকার আহ্বান। রাজনীতিতে ভিন্নমত দমনের মানসিকতা দূর করার পরামর্শ জামায়াতের। বেগম খালেদা জিয়ার শারীরিক অবস্থা অত্যন্ত সংকটময়, জানালেন মির্জা ফখরুল। রোগমুক্তি কামনায় বিশেষ দোয়া, চিকিৎসায় সব সহযোগিতার আশ্বাস প্রধান উপদেষ্টার। চট্টগ্রামে ছাত্রদল কর্মী সাজ্জাদ হত্যাকাণ্ডের 1 মাস পরও গ্রেফতার হয়নি মূল আসামিরা। তদন্ত প্রশ্নবিদ্ধ করতে ঘটনা ভিন্ন খাতে নেয়ার অভিযোগ। ভোলা বরিশাল সেতুর দাবিতে 3 ঘন্টা সড়ক অবরোধের পর শাহবাগ ছাড়লেন আন্দোলনকারীরা। দাবি আদায়ে 72 ঘন্টার আলটিমেটাম, আন্দোলন চালিয়ে যাওয়ার হুঁশিয়ারি। জনপদের সময়ের সঙ্গে আছি আমি শবনব নিবিড়। সামাজিক মাধ্যম ব্যবহার করে মব তৈরির অভিযোগ তুলে বিএনপি মহাসচিব বলেছেন, সোশ্যাল মিডিয়ায় রাজনীতিকদের নিয়ে নেতিবাচক প্রচারণায় নষ্ট হচ্ছে গণতন্ত্রের সৌন্দর্য। রাজনীতিতে ভিন্ন মত পোষণ করলে দমনের চেষ্টা দেশের জন্য দুর্ভাগ্যজনক বলেও মন্তব্য করেন মির্জা ফখরুল। জাতীয় প্রেসক্লাবে একই আলোচনায় জামায়াতের সেক্রেটারি জেনারেল মিয়া গোলাম পরওয়ার বলেন, রাজনীতিতে ভিন্ন মত দমনের মানসিকতা দূর করতে হলে রাজনীতিকদের প্রতিশ্রুতিবদ্ধ হতে হবে। ত্রয়োদশ জাতীয় সংসদ নির্বাচনের সময় ঘনিয়ে আসায় সরগরম রাজনীতির মাঠ। নিত্যদিনের অনুষঙ্গ সামাজিক যোগাযোগ মাধ্যমও ব্যবহার হচ্ছে নির্বাচনী প্রচারণায়। শুক্রবার সকালে জাতীয় প্রেস ক্লাবে বাংলাদেশ ফেডারেল সাংবাদিক ইউনিয়ন বিএফইউজের দ্বিবার্ষিক কাউন্সিল 2025-এর উদ্বোধনী অধিবেশনে সামাজিক মাধ্যমে রাজনীতিকদের ভিন্নধর্মী প্রচারণার সমালোচনা করেন বিএনপি মহাসচিব। এই সোশ্যাল মিডিয়াতে এমনভাবে রাজনৈতিক দল, রাজনৈতিক ব্যক্তিত্ব, সামাজিক ব্যক্তিত্ব, ব্যবসায়ী সকলের সম্পর্কে যে নেগেটিভ প্রচারণা চালানো হয়, তাতে করে কিন্তু গণতন্ত্র শক্তিশালী হয় না। এক ধরনের একটা নৈরাজ্য সৃষ্টি করবার চেষ্টা চলছে, মব ভায়োলেন্স তৈরি করা হচ্ছে। একই সঙ্গে রাজনৈতিক ভিন্নমতে সহনশীল পরিবেশ সৃষ্টির তাগিদ দেওয়া হয় বিএনপি ও জামায়াতের পক্ষ থেকে। দুর্ভাগ্যজনকভাবে আমাদের দেশে ভিন্নমত পোষণ করলেই তাকে শত্রু মনে করা হয়। আমরা একটা সোশ্যাল জাস্টিসের কথা বক্তৃতায় বলি, রাষ্ট্রের ক্ষমতায় যখন যাই তখন ভিন্ন মতের প্রতি দমন। আমার দল কেন করো না, আমার সরকার বিরুদ্ধে কেন আন্দোলন করো, সে ব্যাপারে আমরা রক্ত চক্ষু দিয়ে আমরা ভিন্ন মতকে দমন করি। এই ব্যাপারে প্রত্যেক পলিটিক্যাল পার্টির মধ্যে একটা চিন্তার ঐক্য প্রয়োজন। এদিন প্রেস ক্লাবের সামনে আলাদা কর্মসূচিতে বিএনপি চেয়ারপারসনের উপদেষ্টা জয়নুল আবদিন ফারুক বলেন, নির্বাচনী কর্মসূচিতে বিশৃঙ্খলা সৃষ্টি করলে পলাতক ফ্যাসিস্ট ও তাদের দোসররা সুযোগ নেবে। আসল প্রেতাত্মা বিদায় নিলেও পলাতক হলেও তাদের দোসররা বাংলাদেশে এখনো আছে। নির্বাচন বানচালের ষড়যন্ত্র প্রতিহতে এই সরকারের অধীনে একটি সুষ্ঠু নির্বাচন সম্পন্ন করার আহ্বান বিএনপি নেতাদের। বাংলাদেশের মানুষ বিএনপিকে ভোট দেবে। মুরসালিন হক জুনায়েদ, সময় সংবাদ, ঢাকা। হাসপাতালে চিকিৎসাধীন সাবেক প্রধানমন্ত্রী ও বিএনপি চেয়ারপারসন বেগম খালেদা জিয়ার শারীরিক অবস্থা অত্যন্ত সংকটময়। একথা জানিয়ে বিএনপি মহাসচিব মির্জা ফখরুল ইসলাম আলমগীর দেশবাসীর কাছে বেগম জিয়ার সুস্থতার জন্য দোয়া চেয়েছেন। পূর্ব ঘোষণা অনুযায়ী শুক্রবার জুম্মার নামাজ শেষে বেগম জিয়ার রোগমুক্তি কামনায় রাজধানী সহ সারা দেশে বিশেষ দোয়া ও মোনাজাত হয়। 23 নভেম্বর শারীরিক অবস্থার অবনতি হলে বিএনপি চেয়ারপারসন বেগম খালেদা জিয়াকে গুলশানের বাসা থেকে নেওয়া হয় রাজধানীর এভার কেয়ার হাসপাতালে। মেডিকেল বোর্ডের সিদ্ধান্ত অনুযায়ী জরুরি পরীক্ষা শেষে তাকে কেবিনে ভর্তির সিদ্ধান্ত নেন চিকিৎসকরা। বৃহস্পতিবার দলের পক্ষ থেকে বিএনপি চেয়ারপারসনকে সিসিইউতে নেয়ার তথ্য জানানো হয়। এদিকে পূর্ব ঘোষণা অনুযায়ী শুক্রবার জুমার নামাজের পর রাজধানীর বিভিন্ন মসজিদে বিএনপির পক্ষ থেকে দোয়ার আয়োজন করা হয়। নয়াপল্টন জামে মসজিদে দোয়া মাহফিলে অংশ নেন দলের মহাসচিব মির্জা ফখরুল ইসলাম আলমগীর সহ সিনিয়র নেতারা। পরে বিএনপি চেয়ারপারসনের শারীরিক অবস্থা সম্পর্কে সাংবাদিকদের অবহিত করেন দলের মহাসচিব। গত 2 দিন ধরে তিনি আবার অসুস্থ হয়ে এভার কেয়ার হাসপাতালে ভর্তি হয়েছেন এবং গতকাল রাতেই ডাক্তাররা বলেছেন যে তার অবস্থা, শারীরিক অবস্থা অত্যন্ত সংকটময়। এ সময় বিএনপির পক্ষ থেকে দেশবাসীর কাছে দোয়া চান মির্জা ফখরুল। দোয়া চেয়েছি তিনি যেন
আল্লাহ যেন তাকে সম্পূর্ণ সুস্থ করে দেন, সুস্থ অবস্থায় আবার জনগণের মাঝে ফিরে এসে তাকে দেশের মানুষের কাজ করার সুযোগ তৈরি করে দেন। রাজধানীর পাশাপাশি জুমার নামাজ শেষে দেশের বিভিন্ন স্থানে মসজিদে দোয়া ও মোনাজাত অনুষ্ঠিত হয়। বিএনপি চেয়ারপারসনের রোগ মুক্তি কামনায় এতে যোগ দেন তৃণমূলের নেতাকর্মীরা। মুরসালিন হক জুনায়েদ, সময় সংবাদ, ঢাকা। বিএনপি চেয়ারপারসন বেগম খালেদা জিয়ার শারীরিক অবস্থার উন্নতির জন্য দেশবাসীর কাছে দোয়া চেয়েছেন প্রধান উপদেষ্টা ডক্টর মোহাম্মদ ইউনূস। শুক্রবার বিকেলে প্রধান উপদেষ্টার কার্যালয় থেকে পাঠানো এক বিবৃতিতে বলা হয়, দেশের এই গণতান্ত্রিক উত্তরণের সময়টিতে খালেদা জিয়া অনুপ্রেরণীয়। খালেদা জিয়ার চিকিৎসায় যেন কোনো ঘাটতি না থাকে সেজন্য প্রয়োজনীয় সব ব্যবস্থা নেওয়ারও নির্দেশ দেওয়া হয়েছে বলেও জানানো হয় বিবৃতিতে। প্রধান উপদেষ্টা খালেদা জিয়ার স্বাস্থ্যের অগ্রগতি সম্পর্কে নিয়মিত খোঁজ খবর রাখছেন বলেও জানানো হয়। নতুন বাংলাদেশ গড়ার আকাঙ্ক্ষা পূরণে সব রাজনৈতিক দলকে ঐক্যবদ্ধ থাকার আহ্বান জানিয়েছেন জামায়াতের আমির ডাক্তার শফিকুর রহমান। নতুন মেয়াদে দলের আমির হিসেবে শপথ নেয়ার পর এই আহ্বান জানান তিনি। এর আগে সকালে ঢাকা 17 আসনে দলের গণসমাবেশে তিনি বলেন, দেশ থেকে ফ্যাসিবাদ এখনো পুরোপুরি বিদায় নেয়নি। বলেন, পুরনো ফর্মুলায় আর নতুন বাংলাদেশকে চলতে দেওয়া হবে না। শুক্রবার সন্ধ্যায় রাজধানীর মগবাজারের আলফালা মিলনায়তনে অনুষ্ঠিত হয় জামায়াত আমিরের শপথ অনুষ্ঠান। 2026-28 মেয়াদের জন্য শপথ নেন টানা তৃতীয় মেয়াদে দলের শীর্ষ পদে নির্বাচিত হওয়া ডাক্তার শফিকুর রহমান। এ সময় আবেগাপ্লুত হয়ে পড়েন তিনি। আল্লাহ রাব্বুল আলামিনকে সাক্ষী রাখিয়া ওয়াদা করিতেছি যে। অনুষ্ঠানে যোগ দেন অন্যান্য দলের নেতারাও। শপথ শেষে ডাক্তার শফিকুর রহমান 47, 52, 71 এবং 24-এ দেশের জন্য আত্মোৎসর্গকারী সবার আত্মার শান্তি কামনা করেন। নতুন বাংলাদেশ গড়ার জন আকাঙ্ক্ষা পূরণে সব রাজনৈতিক দলকে ঐক্যবদ্ধ থাকার আহ্বান জানান তিনি। নতুন বাংলাদেশের যে প্রত্যাশা জেগে উঠেছে, এই বাংলাদেশ গড়ে তোলার ক্ষেত্রে আমরা সবাই মিলে একসাথে ঐক্যবদ্ধ হয়ে কাজ করব। এখানে কোনো রাজনৈতিক বিভাজন আর মেজরিটি এবং মাইনরিটির কোনো সংঘাত আমরা আর দেখতে চাই না। এর আগে সকালে ঢাকা 17 আসনে বাংলাদেশ জামায়াতে ইসলামী আয়োজিত গণসমাবেশে যোগ দেন জামায়াতের আমির। তিনি বলেন, জনগণ আর বস্তাপচা রাজনীতি দেখতে চায় না। ফ্যাসিবাদ বিদায় নিলেও নব্য ফ্যাসিবাদ তৈরির সকল লক্ষণ এখনো বিদ্যমান বলেও মন্তব্য করেন তিনি। দেশের আপামর জনগণ পুরানা বস্তাপচা দুর্গন্ধময় সেই রাজনীতি আর চায় না। নতুন বাংলাদেশ পুরাতন ফর্মুলায় আর চলবে না ইনশাআল্লাহ। মূলত গুলশান, বনানী ক্যান্টনমেন্ট ও ভাষানটেক এলাকার বাসিন্দাদের নিয়ে আয়োজিত এই গণসমাবেশে যোগ দেন শিবির ও জামায়াতের কেন্দ্রীয় নেতারা। আসিফ মোহাম্মদ সিয়াম, সময় সংবাদ, ঢাকা। চট্টগ্রামে ঘন ঘন কিলিং মিশন বা হত্যাকাণ্ড হলেও ধরা ছোঁয়ার বাইরে মূল সন্ত্রাসীরা। নগরীর এক্সেস রোডে ছাত্রদল কর্মী সাজ্জাদকে সামনে থেকে গুলি করে হত্যার পর 1 মাসেও গ্রেফতার হয়নি মূল সন্ত্রাসীরা। উল্টো মামলার তদন্তকে প্রশ্নবিদ্ধ করতে ঘটনাকে ভিন্ন খাতে প্রবাহিত করার অভিযোগ উঠেছে। দ্রুত আসামিদের গ্রেফতার চায় পরিবার। নূরজামাল আতিকের ছবিতে শফিকুল আলমের রিপোর্ট। গত 29 অক্টোবর গভীর রাতে গোলাগুলি, ব্যানারে মেয়রের ছবি নিয়ে চট্টগ্রাম নগরীর বাকুলিয়া অ্যাক্সেস রোডে 2 গ্রুপের সংঘর্ষে গুলিবিদ্ধ হয়ে মৃত্যু হয় ছাত্রদল কর্মী মোহাম্মদ সাজ্জাদের। দোতলার এই ভবন থেকে বের হয়ে ওই রাতেই সৈয়দশা রোডের মুখে সাজ্জাদকে সামনে থেকে গুলি করে সন্ত্রাসীরা। অভিযোগ উঠেছে 5 আগস্টের পর যুবলীগ ও তাঁতিলীগের সঙ্গে সম্পৃক্ততা থাকা আসামিরা ওই এলাকায় দখল ও চাঁদাবাজি সহ নানা অপরাধের সঙ্গে জড়িত ছিল। হত্যা মামলার পর তারা পলাতক, ফলে ফিরেছে স্বস্তি। আর ওগুলো সন্ত্রাস হামলা চাঁদাবাজ এখন নাই, এদিকে এখন সব ক্লিয়ার। আগে আতঙ্ক ছিল মানুষ, এখন মোটামুটি স্বস্তিতে আছে। সাজ্জাদের বাবা জানান, হত্যাকাণ্ডের প্রায় 1 মাস হলেও সোহেল, বোরহান ও মিল্টন সহ মূল আসামিরা গ্রেফতার হয়নি এখনো। উল্টো মামলা ভিন্ন খাতে নেয়ার চেষ্টা করছে একটি পক্ষ। মামলা হওয়ার 20 দিন পরে কেন আরেকটা মামলা হবে, এটা আমি চক্রান্ত হিসেবে দেখতেছি। সাজ্জাদের ভাইয়ের অভিযোগ, দ্বিতীয় মামলা করতে তার মাকে বিভ্রান্ত করছে একটি পক্ষ। মামলা তুলে নেওয়ার জন্য নেতা ফোন দিছে, আম্মা তো হয়তোবা ওনারে কোনো প্রণবল বা কোনো কিছু ভয়ভীতি দেখাচ্ছে। এদিকে মামলার তদন্তভার বাকুলিয়া থানা থেকে দেয়া হয়েছে গোয়েন্দা পুলিশের কাছে। সংশ্লিষ্টরা বলছেন, দ্বিতীয় মামলা হওয়ার কোনো সুযোগ নেই। কি ঘটালো, পিছনে কে আছে, মূল মোটিভটা উদ্ঘাটন করি আমরা মূল আসামি যারা তাদেরকে গ্রেফতার করব। আরেকটা মামলা হচ্ছে, এটার বিষয়ে আমি জানি না। একই ঘটনায় 2টা মামলা হওয়ার নজির।
এর আগে গত ২৯ মার্চ নগরীর অ্যাক্সেস রোডে মোটরসাইকেল থেকে প্রাইভেট কারে এলোপাতাড়ি গুলি করে দুজনকে হত্যা করে দুর্বৃত্তরা। শফিকুল আলম, সময় সংবাদ, চট্টগ্রাম। ভোলা বরিশাল সেতু নির্মাণ সহ ৫ দফা দাবিতে ৭২ ঘন্টার আলটিমেটাম দিয়ে শাহবাগ মোড় ছেড়েছেন রাজধানীতে বসবাসরত ভোলাবাসী। এর আগে তাদের অবরোধে ৩ ঘন্টা বন্ধ থাকে শাহবাগ হয়ে যান চলাচল। বিকেল থেকে রাজধানীর শাহবাগ মোড়ে ছোট ছোট মিছিল নিয়ে অবস্থান নেন আন্দোলনকারীরা। তাদের দাবিগুলোর মধ্যে রয়েছে ভোলা বরিশাল সেতু নির্মাণ, ভোলায় মেডিকেল কলেজ ও পাবলিক বিশ্ববিদ্যালয় স্থাপন এবং গ্যাস সংযোগ প্রদান। আন্দোলনকারীরা জানান, ভোলা দ্বীপ জেলা হওয়ার কারণে নানা কারণে বৈষম্যের শিকার। দীর্ঘদিন ধরে ভোলা বরিশাল সেতুর দাবি জানানো হলেও সরকার এ বিষয়ে কোনো সিদ্ধান্ত গ্রহণ না করায় বাধ্য হয়ে রাস্তায় নেমেছেন তারা। আমাদের মহাসমাবেশ ছিল আমাদের যৌক্তিক দাবিতে ভোলা বরিশাল সেতু, সেটা আজকে আমরা এখানে সমাপ্ত করেছি এবং সরকারকে আমরা 3 দিনের ৭২ ঘন্টার একটা আলটিমেটাম দিয়েছি। যদি আমাদের দাবি বাস্তবায়ন না হয়, ভোলা থেকে কোনো পণ্য বাংলাদেশের কোথাও যেতে পারবে না। টোটাল ভোলা আমরা লকডাউন করে দিব। সম্প্রতি নারায়ণগঞ্জ সিটি কর্পোরেশন এলাকা সম্প্রসারিত করার প্রস্তাব করা হয়েছে। এতে সদর উপজেলার কুতুবপুর ইউনিয়নের একাংশ অন্তর্ভুক্ত করা হয়েছে। তবে আংশিক নয়, পুরো ইউনিয়নকে সিটি কর্পোরেশনের অন্তর্ভুক্তের দাবি এলাকাবাসীর। তারা বলছেন, পোশাক কারখানা, ভারী শিল্প প্রতিষ্ঠান, সরকারি বেসরকারি বিভিন্ন গুরুত্বপূর্ণ প্রতিষ্ঠান গড়ে উঠলেও উন্নয়নের ছোঁয়া লাগেনি। তবে বিষয়টি পুনর্বিবেচনার জন্য সুপারিশ করার আশ্বাস সিটি কর্পোরেশন ও জেলা প্রশাসনের। শওকত আলী সৈকতের পাঠানো তথ্য ও আরিফ হোসেনের ছবি নিয়ে রিপোর্ট। চারপাশে বহুতল ভবনগুলো দেখে মনে হবে যেন রাজধানীর কোনো অভিজাত আবাসিক এলাকা, অথচ খালি প্লটগুলো পরিণত হয়েছে ডোবায় আর রাস্তাগুলো ডুবে আছে পানিতে। দীর্ঘ 2 দশক ধরে এমন করুণ দশা নারায়ণগঞ্জ সদর উপজেলার কুতুবপুর ইউনিয়নের। বিশুদ্ধ পানির সংকট, রাস্তার বেহাল অবস্থা, বছর জুড়ে জলাবদ্ধতার ভোগান্তি, ড্রেনেজ অব্যবস্থাপনা এবং কোনো ডাস্টবিন না থাকায় যত্রতত্র ফেলা হচ্ছে ময়লা আবর্জনা। ফলে দূষিত হয়ে পড়েছে পুরো এলাকার পরিবেশ। 30 বছর ধরে আমরা এই ভুক্তভোগী পানিতে, শুষ্ক মৌসুম, তারপরে এখানে জলাবদ্ধতা। যে লাঞ্ছিত নামাজ পড়তে আমাদের কাপড়লতা ঠিক মতো নিয়ে থাকে না, গাড়ি উল্টা যায়, পল্টি খাওয়া যায়, যাত্রীদের ক্ষতি হয়। এই ইউনিয়নে পোশাক কারখানা, ভারী শিল্প প্রতিষ্ঠান, সরকারি বেসরকারি বিভিন্ন গুরুত্বপূর্ণ প্রতিষ্ঠান গড়ে উঠলেও উন্নয়নের ছোঁয়া লাগেনি। স্থানীয় সরকার আইনের ধারা অনুযায়ী সব ধরনের যোগ্যতা থাকা সত্ত্বেও ইউনিয়নটি সিটি কর্পোরেশনের অন্তর্ভুক্ত না হওয়ায় ক্ষুব্ধ এলাকাবাসী ও ব্যবসায়ীরা। এক পাশে নারায়ণগঞ্জ সিটি কর্পোরেশন, আরেক পাশে ঢাকা সিটি কর্পোরেশন। আমরা মাঝখান থেকে এই ইউনিয়ন জাতাকলের মধ্যে পড়ে আছি। সিটি কর্পোরেশনের আওতায় পুরোটা নেওয়া হোক। এরই মধ্যে নারায়ণগঞ্জ সিটি কর্পোরেশন এলাকায় সম্প্রসারিত করার প্রস্তাব করা হয়েছে। এতে কুতুবপুর ইউনিয়নের একাংশ অন্তর্ভুক্ত করা হয়েছে। এতে ক্ষোভ প্রকাশ করেছেন এলাকাবাসী। 2009 সাল থেকে আমরা এই ব্যাপারে সোচ্চার। আমরা চাই আংশিক নয়, সম্পূর্ণ কুতুবপুর ইউনিয়নকে নারায়ণগঞ্জ সিটি কর্পোরেশনে অন্তর্ভুক্ত করতে হবে। যতদিন পর্যন্ত আমাদের এই নারায়ণগঞ্জ সিটি কর্পোরেশনে কুতুবপুর ইউনিয়ন অন্তর্ভুক্ত না হবে, ততদিন পর্যন্ত আমরা রাজপথ ছাড়ব না। বিষয়টি পুনর্বিবেচনার জন্য সুপারিশ করার আশ্বাস সিটি কর্পোরেশন ও জেলা প্রশাসনের। কুতুবপুরবাসী যদি নারায়ণগঞ্জ সিটি কর্পোরেশন অন্তর্ভুক্ত হয়, সেটি অবশ্যই একটা পজিটিভ বিষয় হবে। তা আমরা তাদের দাবির সাথে আছি। আমরা এটা নিয়ে কাজ করছি এবং কিছু ডিউ প্রসেস এখানে আছে, সেই প্রসেসগুলো আমরা ফলো করে আমরা তাড়াতাড়ি আমাদের মতামতটা দেওয়ার চেষ্টা করব। 3647 একর আয়তনের কুতুবপুর ইউনিয়নের 9টি ওয়ার্ডে বাস করেন 10 লাখের বেশি মানুষ। শওকত আলী সৈকত, সময় সংবাদ, নারায়ণগঞ্জ। রেল প্রকল্পে ভয়াবহ দুর্নীতি হয়েছে জানিয়ে দুর্নীতি করার জন্যই রেল ও সড়কে বড় বড় প্রকল্প নেওয়া হয় বলে মন্তব্য করেছেন সড়ক পরিবহন ও সেতু মন্ত্রণালয়ের উপদেষ্টা মোহাম্মদ ফাউজুল কবির খান। সকালে চট্টগ্রামে সড়ক জোনের আওতাধীন উন্নয়ন প্রকল্পের নানা বিষয়ে মতবিনিময় সভায় তিনি কথা বলেন। এ সময় উপদেষ্টা ফাউজুল কবির খান জানান, রেলের জন্য প্রকল্প নেওয়া হয়, কিন্তু যাত্রী ও পণ্য পরিবহন সেই তুলনায় হয় না। প্রয়োজন না থাকলেও নেতার নির্দেশে সড়ক নির্মাণের সংস্কৃতি থেকে বেরিয়ে আসতে হবে বলেও মন্তব্য করেন তিনি। 30-40 কিলোমিটার রেল লাইন হয়ে গেছে, দিনে একটা ট্রেন যাতায়াত করে, তারপরে যাতায়াত করে না। এবং যাতায়াত না করার কারণ হচ্ছে যে আমাদের তো নাই লোকোমোটিভ নাই, আমাদের কোচ নাই,
এবং যেগুলো আছে কোচগুলোর খুবই ভয়াবহ অবস্থা। আর একটা হচ্ছে যে রেলে তো ভয়াবহ দুর্নীতি, এই যে এই প্রকল্প পরিচালক নামে একটা সৃষ্টি হয়েছে, এরা কিন্তু এইসব গুলোকে করে, ওই দুর্নীতি করার জন্যই প্রকল্প হয়। তা আমরা সেগুলো থেকে সরে আসা, সেটা সড়কেও তাই। ঢাকা ভাঙ্গা এক্সপ্রেসওয়ের পাশে মাদারীপুরের শিবচরে সড়ক দুর্ঘটনায় আহতদের চিকিৎসার জন্য ট্রমা সেন্টার উদ্বোধনের 3 বছরেও চালু করা সম্ভব হয়নি। প্রায় 12 কোটি টাকা ব্যয়ে নির্মিত এই স্বাস্থ্যসেবা কেন্দ্রটি মানুষের কোনো কাজেই আসছে না। শাহাদাত আকনের ছবিতে সঞ্জয় কর্মকার অভিজিতের রিপোর্ট। 2022 সালে ঢাকা ভাঙ্গা এক্সপ্রেসওয়ের মাদারীপুরের শিবচরের দত্তপাড়ায় নির্মাণ করা হয় 3 তলা বিশিষ্ট আধুনিক ইলিয়াস আহমেদ চৌধুরী ট্রমা সেন্টার। কিন্তু গত 3 বছর ধরে সেখানে ঝুলছে তালা। এতে সড়ক দুর্ঘটনায় আহতদের তাৎক্ষণিক চিকিৎসা দেওয়া সম্ভব হচ্ছে না। সড়ক দুর্ঘটনায় আহত রোগীদের নিয়ে যাওয়া হয় উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্স অথবা ঢাকা মেডিকেলে। মাঝপথে মৃত্যু হয় অনেকের। তাই জনস্বার্থে দ্রুত ট্রমা সেন্টারটি চালুর দাবি এলাকাবাসীর। অ্যাক্সিডেন্ট করছে, তখন আমরা দৌড়ে গেলাম যে এর কোন জায়গা ভর্তি করবো। তাৎক্ষণিকভাবে যদি এইখানে হাসপাতালটা থাকতো তাহলে আমরা অন্তত তারা নিতে পারতাম, কিন্তু রোগীটা মারা গেল। আমাকে এটা ইমার্জেন্সি দরকার, হাসপাতাল না হলে আমরা চলতে পারি না। মাদকের আড্ডা হয়, আমরা চাই অতি দ্রুত এই হসপিটাল চালু হোক। পর্যাপ্ত জনবল না থাকায় আধুনিক ট্রমা সেন্টারটি চালু করা সম্ভব হচ্ছে না বলে জানান সিভিল সার্জন। বারবার স্বাস্থ্য অধিদপ্তর ও মন্ত্রণালয়ে চিঠি দিয়েও সমাধান হচ্ছে না বলেও জানান তিনি। উপজেলা স্বাস্থ্য পরিবার কর্মকর্তা মহোদয়ের সাথে কথা হয়েছে, তিনি বলছেন এখানে প্রশাসনিক অনুমোদন আছে, বাট ওইখানে কোনো জনবল নেই। আর এই ব্যাপারে জনবলের জন্য ঊর্ধ্বতন কর্তৃপক্ষের কাছে দৃষ্টি আকর্ষণ করা হয়েছে। স্বাস্থ্য বিভাগের তথ্য মতে 11,96 লাখ টাকা ব্যয়ে নির্মিত ট্রমা সেন্টারটিতে 2 জন আবাসিক চিকিৎসা কর্মকর্তা, 14 জন চিকিৎসক, 10 জন নার্স সহ মোট 34টি পদে জনবল প্রয়োজন। দেখে বোঝার উপায় নেই এটি কোনো বিধ্বস্ত এলাকা নাকি সরকারের নবনির্মিত ট্রমা সেন্টার। নিরাপত্তা কর্মী না থাকায় এখানকার সকল মূল্যবান জিনিসপত্র খোয়া গেছে। এটি দীর্ঘদিনও চালু না হওয়ায় ক্ষুব্ধ স্থানীয়দের পাশাপাশি দক্ষিণ অঞ্চলের যাত্রীরা। সঞ্জয় কর্মকার অভিজিৎ, সময় সংবাদ, মাদারীপুর। দেখছেন জনপদের সময়। বাতের ব্যথার উন্নত চিকিৎসায় ব্যবহৃত 36 কোটি টাকার ওষুধে বিনামূল্যে পেল রাজশাহী মেডিকেল কলেজ হাসপাতাল। যুক্তরাষ্ট্র থেকে এবারই প্রথম বড় অনুদান পেল বাংলাদেশ। আব্দুল সালামের ছবিতে মওদুদ রানার প্রতিবেদন। অ্যাডালিমুমাব বাত ব্যথার রোগীদের প্রথম ধাপের চিকিৎসায় ব্যর্থ হলে এই ইনজেকশনটি ব্যবহার করা হয়, যা যুক্তরাষ্ট্রে একটি ডোজের দাম বাংলাদেশি টাকায় প্রায় 4 লাখ। শুক্রবার সকালে স্বেচ্ছাসেবী সংস্থা ডিরেক্ট রিলিফ 36 কোটি টাকার এসব ইনজেকশন বিনামূল্যে দেয় রাজশাহী মেডিকেল কলেজ হাসপাতালকে। এর আগে 27 নভেম্বর যুক্তরাষ্ট্র থেকে ওষুধগুলো ঢাকায় পৌঁছায়। দ্রুতই হাসপাতালে এই ইনজেকশনের ব্যবহার শুরু হবে বলে জানান কর্তৃপক্ষ। রিউমাটয়েড আর্থ্রাইটিস, সোরিয়াটিক আর্থ্রাইটিস, বাচ্চাদের আর্থ্রাইটিস, অ্যাঙ্কালোজিং স্পন্ডাইলাইটিস, এছাড়া ইনফ্লামেটরি বাউল ডিজিজ নামে এক ধরনের পরিপাকতন্ত্রের অসুখ, এছাড়া আরও কিছু অটোইমিউন অসুখে এই ওষুধটা আমরা ব্যবহার করি। নির্দিষ্ট তাপমাত্রায় সংরক্ষণ করে 900 ইনজেকশন ব্যবহার করা যাবে আগামী বছরের অক্টোবর পর্যন্ত। 2 থেকে 8 ডিগ্রি তাপমাত্রায় সংরক্ষণ করতে হয়, এজন্য আমরা ফ্রিজের মধ্যে রাখছি। টোটালে আমরা পেয়েছি 900 পিস। একটা প্যাকেটের মধ্যে 2 পিস করে আছে। এর আগে প্রায় 17 কোটি টাকার হৃদরোগের ওষুধ পেয়েছিল রাজশাহী মেডিকেল কলেজ হাসপাতাল। মওদুদ রানা, সময় সংবাদ, রাজশাহী। দেখছেন জনপদের সময়। রাজশাহীতে প্রথমবারের মতো অনুষ্ঠিত হলো ঐতিহ্য উৎসব। সকালে নগরীর হেতিমখায় বরেন্দ্র গবেষণা জাদুঘরে দিনব্যাপী হেরিটেজ ফেস্টিভ্যাল ও প্রদর্শনী অনুষ্ঠিত হয়। বাংলাদেশের সমৃদ্ধ সাংস্কৃতিক ঐতিহ্য, প্রত্নসম্পদ এবং বহুমাত্রিক সাম্প্রদায়িক সংস্কৃতিকে উদযাপন করতেই এই বিশেষ আয়োজন। সভা শেষে দর্শনার্থীদের জন্য জাদুঘরের মূল্যবান সংগ্রহ থেকে নির্বাচিত 25টি গুরুত্বপূর্ণ নিদর্শনের বিশেষ প্রদর্শনী এবং বাংলাদেশের ইতিহাস ও ঐতিহ্য উপস্থাপন করা হয়। জনপদের সময় শীর্ষ সংবাদগুলো জানিয়ে দিচ্ছি আরও একবার। সামাজিক মাধ্যম ব্যবহার করে মব তৈরির অভিযোগ বিএনপির, দলগুলোকে বিরত থাকার আহ্বান। রাজনীতিতে ভিন্ন মত দমনের মানসিকতা দূর করার পরামর্শ জামায়াতের। বেগম খালেদা জিয়ার শারীরিক অবস্থা অত্যন্ত সংকটময়, জানালেন মির্জা ফখরুল। রোগমুক্তি কামনায় বিশেষ দোয়া, চিকিৎসায় সব সহযোগিতার আশ্বাস প্রধান উপদেষ্টার। এই ছিল জনপদের সময়। এরপর রাতের সময় নিয়ে সঙ্গে থাকবেন সহকর্মী রাইসা জান্নাত।
ধন্যবাদ নিবিড়। রাতের সময় নিয়ে আসছি কিছুক্ষণ পর, সঙ্গেই থাকুন সময়ের।